আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে চলছে বিএনপির নির্বাচনী সমাবেশ। এই সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ স্থল ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। জনসমুদ্রে পরিণত হওয়া এই মাঠে এমন অনেকেরই দেখা মিলেছে যারা অতীতে খালেদা জিয়ার জনসভায়ও অংশ নিয়েছিলেন, আর আজ এসেছেন তার ছেলে তারেক রহমানকে দেখতে। কিছুক্ষণের মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে বক্তব্য রাখবেন তিনি। পরিচয় করিয়ে দেবেন আগামী জাতীয় নির্বাচনে সিলেট ও সুনামগঞ্জ জেলার দলীয় প্রার্থীদের। সিলেট থেকেই নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতা এবারও ধরে রাখছে বিএনপি। লক্ষ লক্ষ মানুষের আগমন হবে এবং আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই ধানের শীষে জয়যুক্ত হয়ে এই দেশে শান্তি বর্ষিত হোক। আমাদের এই প্রত্যাশাটাই দিয়ে যাবেন যে আমাদের সিলেটের আরো উন্নত হবে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, সমাবেশ কোন পর্যায়ে? তারেক রহমান কখন আসবেন? নির্বাচনী প্রচারণা আসলে শুরু করেছেন তারেক রহমান এবং মাদ্রাসা মাঠ, যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ, সেই আলিয়া মাদ্রাসা মাঠ কিন্তু ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ভরে গেছে এবং সেই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতারা উপস্থিত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে মঞ্চে রয়েছেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং এই যে উপস্থিত সমবেত জনতা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধানের শীষ প্রতীক হাতে করে কিন্তু মিছিল করতে করতে এই আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে যে ধানের শীষের যে প্রতীক, সে প্রতীকের পক্ষে গণজাগরণ সৃষ্টি করা এবং এই সিলেট বিভাগে যে 19টি নির্বাচনী আসন পুরো বিভাগে এবং সিলেট জেলায় 6টি নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনের যারা ধানের শীষ প্রতীক পেয়ে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন তাদের অনেকেই মঞ্চে রয়েছেন এবং এরপরে হবিগঞ্জ যেহেতু রয়েছে একটি পথসভা এবং এরপরে সুনাম মৌলভীবাজার রয়েছে আরও একটি পথসভা, সেক্ষেত্রে এই বিভাগের আরও 2টি পথসভা পড়বে। সেখানে বাকি নির্বাচনী যারা পেয়েছেন ধানের শীষের প্রতীক সেই সব প্রার্থীরা সেখানে রয়েছেন এবং সুনামগঞ্জ সহ যেসব অঞ্চলের নির্বাচনী ধানের শীষের প্রতীকের প্রার্থীরা আছেন তারা কিন্তু এই মঞ্চে উপস্থিত আছেন এবং তারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে বিএনপির যে পরিকল্পনা, তারেক রহমান যে পরিকল্পনা করছেন বাংলাদেশের জন্য, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষকে জয়যুক্ত করে তবেই তাদের পরিকল্পনাকে বাস্তবায়নে করার সুযোগ তারা জনগণের কাছে চান। তারেক রহমান গতকাল রাতেও কিন্তু বক্তব্য দিয়েছেন দক্ষিণ সুরমায় উপজেলায় তার যে শ্বশুরালয় রয়েছে সেই শ্বশুরালয়ে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হবেন। জানছিলাম তারেক রহমানের সমাবেশের খবর। নতুন বাংলাদেশ গড়তে তার আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে তরুণদের সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে ইয়থ পলিসি টক শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। সরকারে গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে প্রথম 1 বছরে কি পরিকল্পনা তাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সিলেটে বিগত 16 বছরে কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঢাকা থেকে সিলেট যেতে এখন কমপক্ষে 10 ঘন্টা সময় লাগে। মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা। সেই জন্য আমরা আরেকটি পরিকল্পনা করেছি। আমি জানি না আপনাদের সাথে একটি শব্দের পরিচয় আছে কি, পল্লী চিকিৎসক। বিএনপির প্রথম আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সারা দেশে গ্রামের মানুষ যাতে বেসিক স্বাস্থ্য সুবিধাটা পায়, সেই জন্য পল্লী চিকিৎসক নামে বেসিক ট্রেনিং দিয়ে তারা মানুষের ঘরে ঘরে, গ্রামে ঘরে ঘরে যেত, বেসিক যে ট্রিটমেন্টটা সেটা প্রোভাইড করত। আমরা ঠিক সেটার আদলে আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। সেমিকন্ডাক্টর কম বেশি এই কাজগুলোতে যারা ইনভলভ আছে এরকম কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে।
এই রিলেটেড যেই বিজনেসগুলো আছে, এই রিলেটেড যেই জবগুলো আছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কি পরিবেশ তৈরি করলে, কি সুযোগ সুবিধা, কি পলিসি তৈরি করলে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেই ব্যাপারগুলোতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেগুলোর উপরে আমরা মোটামুটি কাজ করছি। আমরা আশা করি যে আমরা সেটাতে আমরা সফল হব ইনশাল্লাহ। এনসিপির প্রচারণার খবর জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, এনসিপি নেতারা কি 3 নেতার মাজারে এসেছেন? প্রচারণা কখন শুরু হবে? প্রতীক বরাদ্দের পর আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসাবে এনসিপির জাতীয় 3 নেতার মাজার জিয়ারত শেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন শহীদ ওসমান হাদির যে কবর রয়েছে সেটি জিয়ারত করতে তারা আসবেন এবং তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই আমরা দেখছিলাম যে সকাল 10:30টার কিছু পরেই মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু এই জাতীয় যে 3 নেতা রয়েছে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন সহ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তারা এখানে উপস্থিত হয়েছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা শহীদ ওসমান হাদির যেই কবর রয়েছে সেখানে আসবেন এবং এসে এখানে কবর জিয়ারত শেষ করে তারা একটি মিছিল নিয়ে প্রেস ক্লাব পর্যন্ত যাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং তারই অংশ হিসেবেই কিন্তু তারা তাদের আনুষ্ঠানিক প্রচারণা যেটি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সেটি শুরু করতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই মিছিলে অংশ নেওয়ার জন্য কিংবা এই কবর জিয়ারতের অংশ হিসেবে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখছিলাম সকাল থেকেই প্রায় কয়েকশো নেতাকর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার যিনি এনসিপির প্রার্থী রয়েছেন, এখানেও কিন্তু এনসিপির প্রার্থী আছেন ঢাকা 8 আসনের, তিনিও এই কবর জিয়ারত এবং মিছিলে অংশ নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কবর জিয়ারত এবং মিছিলে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। তো মিছিলের পর হয়তো গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন, এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা তাদের পরিকল্পনা এমনকি তাদের প্রচারণার যে পরবর্তী যে পরিকল্পনা সেটিও হয়তো আমাদেরকে জানাবেন, তখন হয়তো আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আর মাজার শহীদ ওসমান হাদির যে কবর সেই স্থানে আমরা আছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এখানে এসে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তামান্না। এতক্ষণ দেখছিলেন এনসিপির প্রচারণার খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে চট্টগ্রাম এরিয়া পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান তার বক্তব্যে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বিভাগীয় কমিশনার ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিতর্কের মুখে একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের 2024 ও 2025 সালের জন্য মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2 বছরের জন্য আমানতকারীরা 4% হারে মুনাফা পাবেন। এছাড়া চলতি বছর থেকে বাজার ভিত্তিক মুনাফা কার্যকর হবে। বর্তমানে ব্যাংকটির মুনাফার হার 8.5% কাছাকাছি ঘোষণা করা হয়েছে। এর আগে গত 14 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে জানায় 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 28 ডিসেম্বর পর্যন্ত সব আমানতের ক্ষেত্রে কোনো মুনাফা প্রযোজ্য হবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক। বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্তের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমানতকারীরা। একীভূত হওয়া একাধিক ব্যাংকও তখন লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি জানায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল অপারেশন থিয়েটারে চিকিৎসক ও স্টাফদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ইন্টার্ন ডক্টররা অভিযোগ করে বলেন, ২০ জানুয়ারি রাতে সার্জিক্যাল অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসকদের স্টাফদের ওপর হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এতে চিকিৎসক ও স্টাফরা আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের গ্রেপ্তার না করা পর্যন্ত গতকাল থেকে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের ওপর হামলাকারী এক ব্যক্তি হাসপাতাল পরিচালকের অফিসে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তবে এখনও চিকিৎসকদের কর্মবিরতি চলায় বিপাকে পড়েছে রোগীরা। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া। বাংলাদেশ সময় দুপুর 1:15টায় শুরু হবে খেলা। যুক্তরাষ্ট্রের পর পাপুয়া নিউগিনিকে হারিয়ে এ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। 2 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 4। এবার নামিবিয়াকে হারিয়ে মূল পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় নিগার সুলতানার দল। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য 10ম নারী টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যে 8টি দল খেলা নিশ্চিত করেছে। বাছাই পর্ব থেকে আরও 4টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বে 2 গ্রুপ থেকে সেরা 3টি করে দল যাবে সুপার 6-এ। ফুটবল আর ক্রিকেট খেলে দর্শকদের মাতিয়াচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে ফুটবল আর ক্রিকেট খেলায় মেতে ওঠেন। এ সময় অনেক ক্রীড়ামোদী দর্শক সালাউদ্দিন আহমেদের প্র্যাকটিস উপভোগ করেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।